2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে আরও একটি রক্তক্ষয়ী দিন ছিল। দেশপ্রেমিক সেনাবাহিনীর ঊর্ধ্বতন বেশ কয়েকজন বাঘা যারা আর্মি অফিসার ছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর এই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তৎকালীন সময়ে যে সরকার গঠন করেছিল সেই সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায়। এর আগে 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ তাদের মন্ত্রিসভা গঠন করেছিল। সেই মন্ত্রিসভায় একটা নতুন মুখ আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় এই ঘটনার পরেই অনেকটা রাজনীতিতে বিমুখ হয়ে পড়েছিলেন সোহেল তাজ। আর এর জের ধরে আমরা দেখলাম যে এই 2009 সালেরই 31শে মে মন্ত্রিসভা থেকে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন। ভাবা যায় যে এত সুযোগ সুবিধা সকল কিছু থাকা সত্ত্বেও পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করতে চেয়েছিলেন এমপি পদ থেকেও, কিন্তু এক অদৃশ্য কারণে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি তৎকালীন সময়। এরপর সম্ভবত 12 সালের 23 এপ্রিল তার এই পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন, দিয়েছেন তার জিম ব্যবসা সহ আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস। আর এই ছাত্র আন্দোলনে সোহেল তাজের ভূমিকাও ছিল বরাবরই প্রশংসার, কিন্তু দিন শেষে ফেসে যাচ্ছে সোহেল তাজ। আর ঘটনা সেই 2009 সালের পিলখানা ট্র্যাজেডি ইস্যুতে আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটা যদি আমরা একটু দেখি, তারা লিখেছে যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় যে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছিল, এই ঘটনাটা ঘটেছিল যখন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন আর সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বাট বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছে কেমন জানি আসলে মনে হয় যে সোহেল তাজরে আমরা যতটুকু চিনি বা সোশ্যাল মিডিয়াতে দেখি, তারপর তার যে পদত্যাগ ছিল, তো সকল কিছু মিলিয়ে তিনি কি আসলে কতটুকু জড়িত ছিলেন, যদিও এটা আইনের বিষয়, বাট কেমন জানি মনে হচ্ছে। বাট গণমাধ্যম বলছে যদিও তার পক্ষ থেকে তিনি দাবি করেছিলেন যে ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন, তার মানে তিনি ওই সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনায় অন্তর্ভুক্ত যেসব ক্যারেক্টারগুলো ছিল তাদের মধ্যে তিনিও ছিলেন। বিদ্রোহের নতুন করে তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেছেন ওই ঘটনায় চাকরিচ্যুত এবং কারাভোগ করা তৎকালীন বিডিআর জওয়ানরা। বিভিন্ন তথ্যসূত্র বলছে ওই সময় কয়েক হাজার বিডিআর জওয়ানকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আর পলিটিক্যাল যারা ক্যারেক্টার আছেন তারা সেই ঘটনাটা থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিল যে বিচার, বরাবরই আওয়ামী লীগ সরকার বলছিল যে বিচার বিভাগ স্বাধীন, তবে এতদিন স্বাধীন না থাকলেও এখন কিন্তু স্বাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটিত প্রত্যেকটি অন্যায়, প্রত্যেকটি হত্যা, প্রত্যেকটি গুম, প্রত্যেকটি আয়নাঘরের অ্যাক্টিভিটিস, সকল কিছুর কিন্তু এখন পুরনো নথিপত্র ফাইল নাড়া পড়েছে। আর এতে পিলখানা ট্র্যাজেডির এই ইস্যুটাও সামনে আসলো। দর্শক, ওই ঘটনার 4 বছর পর 2013 সালের 5ই নভেম্বর আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেছিল। ওই হত্যা মামলায় মোট আসামির সংখ্যা ছিল 850 জন। আদালতের রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন, 256 জনকে 17 থেকে 1 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। খালাস পেয়েছিল 78 জন। বাকি 4 আসামি আদালতের রায় ঘোষণার আগেই মারা গিয়েছিল। এছাড়া রায় ঘোষণার পরও মারা যায় 11 জন, আর চাকরিচ্যুত হয়েছিল হাজার সদস্য। আর এরপরই বর্ডার গার্ড বাংলাদেশ তৈরি হয়েছিল বিডিআর এর পরিবর্তে, বা নামটাকে পরিবর্তন করে। এখন আপনি কি মনে করেন যে সোহেল তাজ ভাইকে আসলে আমরা যতটুকু চিনি, বিভিন্ন ইস্যুতে যতটুকু দেখি, তিনি কি আসলে এই ঘটনার সাথে থাকতে পারেন? আর এখন বিষয়টা হয় কি, আপনি যখন একটা টিমের মধ্যে থাকবেন, এবার ওই টিম যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, সেটার মধ্যেও কিন্তু আপনি পদে থাকলে আপনিও ফেসে যাবেন। জানি না, কেমন জানি মাথা ঘুরছে, নিজের কাছেও আশ্চর্য লাগছে। তারপর বিষয়টা ইনভেস্টিগেশনের বিষয়, বিচার বিভাগের বিষয়। আশা করি প্রকৃত তদন্ত হয়ে 2টা ঘটনার ইতিহাস আমরা দেখতে চাই। একটা হচ্ছে পিলখানা ট্র্যাজেডি, আরেকটা হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ড। কেন
ডেটের পর ডেট গেছে, এই বিচারগুলার তদন্ত হয় নাই বা এটার রেজাল্ট আসে নাই। ইনশাল্লাহ এবার আসবে।